খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কি এই ইউনিফর্ম সিভিল কোড? বিয়ে, ডিভোর্স, সম্পত্তি থেকে উত্তরাধিকার কি বদলাতে পারে? 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা আপনার আবেদন অ্যাপ্রুভ কি? চটজলদি চেক করুন এভাবে। 21শে জুলাইয়ের সভার অনুমতি পেতে মরিয়া তৃণমূল, নজরে এখন পুলিশ। শাসক দলের বিধায়করা কেন রাজমা ভাত খান না? মিড ডে মিল বিতর্কে এবার শুভেন্দুদের নিশানা মহুয়া মৈত্রের। এবার দেশে ডিজিটাল জনগণনা, ঘরে বসেই স্মার্টফোনে তথ্য জমা দিতে পারবেন নাগরিকরা। কিভাবে? বাংলার রাজনীতিতে তুমুল তোলপাড়, নতুন সিদ্ধান্তে রাজনীতিতে উত্তাপ, বিরোধী জোট বাঁধল। 21শে জুলাইয়ের আসল উদ্দেশ্য নষ্ট হয়েছে মমতার জন্য। মনীশ গুপ্ত ফাইল প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের। এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র 2 টাকা। অবাক হচ্ছেন? উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তার জন্য ছুটির দিনেও সরকারি কর্মীদের অফিসে হাজিরার নির্দেশ। রাম মন্দিরে দান চুরি আসলে রাবণেরই কাজ। জাকার্তা থেকে গর্জে উঠলেন বাগেশ্বর বাবা। আরও দামি হলো পাসপোর্ট। কোন ধরনের পাসপোর্টের জন্য কত খরচ? কবে থেকে লাগু নিয়ম? 30 জুনের পর 10, 20, 50 ও 100 টাকার নোট বাতিল হচ্ছে। কি জানালো ব্যাংক? বাজেটের পর আধুনিকীকরণ বিশেষ প্যাকেজ ঘিরে উৎসাহিত চা বণিকরা। অন্যের জায়গা দখল করে নির্মাণ, তৃণমূল যুবনেতার বাগান বাড়িতে চলল বুলডোজার। মালদহর রসালো আমের স্বাদ পাবে ইউরোপ, দুবাই। 6 মেট্রিক টন আম্রপালি লক্ষণভোগ পাড়ি দিল বিদেশে। অঙ্গনওয়াড়িতে 787 শূন্য পদে কর্মী ও সহায়িকা নিয়োগ, আবেদন চলবে 15 জুলাই পর্যন্ত। শনি ও রবি যেতে হবে অফিস, ছুটির দিনেও পালা করে কাজ করতে হবে এই সরকারি কর্মীদের। কড়া নিয়ম আনল রাজ্য সরকার। 2 বিধানসভা ও 1টি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন নিয়ে কঠোর আইন আনবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। গ্র্যান্ট ইন এড, কলকাতা পৌরসভার আওতায় অবসরপ্রাপ্ত কর্মীরা পাবেন বকেয়া ডিএ, অর্থমন্ত্রীর কাছে গেল চিঠি। তামান্না কাণ্ডে ফের গ্রেপ্তারের তোলপাড়, দিলীপ ঘোষের হুঙ্কারে কি নামছে শাসক দলের রাতের ঘুম? তোলাবাজি শ্লীলতাহানির অভিযোগে ধৃত কলকাতা পৌরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। পুলিশমন্ত্রী হিসেবে এটা আমার দায়িত্ব, বাগনানে খুনিদের ধরতে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ইউসিসি নিয়ে দুশ্চিন্তা দূর, আদিবাসীদের আশ্বস্ত করে বড় ঘোষণা বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। সূত্রের দাবি, আগামী সোমবার 29শে জুন রাজ্য বিধানসভায় ইউসিসি সংক্রান্ত বিল পেশ হতে পারে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় আসা শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। যদিও বিলের চূড়ান্ত খসড়া বা পেশের সূচি নিয়ে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, ইউসিসি আসলে কি? এই আইন কার্যকর হলে বিয়ে, ডিভোর্স, সম্পত্তি উত্তরাধিকার কিংবা দত্তক গ্রহণের নিয়মে কি পরিবর্তন আসতে পারে? রইল সহজ ভাষায় সেই ব্যাখ্যা। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড কি? ইউনিফর্ম সিভিল কোড এমন একটি আইনি ব্যবস্থা যেখানে ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইনের পরিবর্তে দেশের সব নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করার কথা বলা হয়। এখানে মনে রাখা জরুরি, ইউসিসি এর সঙ্গে ফৌজদারি আইনের কোনো সম্পর্ক নেই। ফৌজদারি আইন ইতিমধ্যেই সবার জন্য একই। ইউসিসি মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলি নিয়ে কাজ করে। এর মধ্যে রয়েছে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, ভরণপোষণ, দত্তক গ্রহণ, অভিভাবকত্ব, সম্পত্তির উত্তরাধিকার। সাধারণ মানুষের জীবনে কি বদল আসতে পারে? চূড়ান্ত আইনের উপর সব কিছু নির্ভর করবে।
তবে ইউসিসি এর মূল ধারণা অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে। 1. বিয়ের নিয়ম। বর্তমানে বিভিন্ন ধর্মের জন্য আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। ইউসিসি কার্যকর হলে সব নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি কাঠামো প্রযোজ্য হতে পারে। 2. ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের নিয়মেও ধর্মভেদে আলাদা বিধান রয়েছে। ইউসিসি চালু হলে একক আইনি কাঠামোর অধীনে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া নির্ধারিত হতে পারে। 3. সম্পত্তি ও উত্তরাধিকার। সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে বিভিন্ন ব্যক্তিগত আইনে পৃথক বিধান রয়েছে। ইউসিসি এলে সেই নিয়মে অভিন্নতার চেষ্টা করা হতে পারে। 4. দত্তক গ্রহণ। দত্তক গ্রহণের নিয়মও একক আইনের আওতায় আনার প্রস্তাব থাকতে পারে, যাতে ধর্ম নির্বিশেষে একই আইনি প্রক্রিয়া অনুসরণ করা যায়। 5. অভিভাবকত্ব। অপ্রাপ্তবয়স্ক সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত নিয়মেও বিভিন্ন আইনি কাঠামো তৈরি করা হতে পারে। ইউসিসি চালু হলে কি পুরনো বিয়ে বা সম্পত্তির ওপর প্রভাব পড়বে? এর উত্তর নির্ভর করবে চূড়ান্ত আইনের ভাষা ও কার্যকর হওয়ার নিয়মের ওপর। আইন পাশ হওয়ার আগে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই নতুন আইন ভবিষ্যতের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তবে প্রতিটি আইনের নিজস্ব রূপান্তর বিধান থাকতে পারে। ইউসিসি কি সব ধর্মের ব্যক্তিগত আইন তুলে দেবে? এই প্রশ্ন নিয়েও নানা মত রয়েছে সমর্থকদের মতে। সব নাগরিকের জন্য সমান দেওয়ানি আইন থাকলে আইনের চোখে সমতা আরও জোরদার হবে। অন্যদিকে বিরোধীদের দাবি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত আইন ও সংস্কৃতির ওপর এর প্রভাব পড়তে পারে। চূড়ান্ত অবস্থান নির্ভর করবে আইনটির ভাষা, সাংবিধানিক পরীক্ষা এবং আদালতের ব্যাখ্যার ওপর। ভারতের কোন কোন রাজ্যে ইউসিসি কার্যকর হয়েছে? উত্তরাখণ্ড ইতিমধ্যেই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করেছে। আরও কয়েকটি রাজ্য এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বা নীতিগত আলোচনা চালাচ্ছে। পশ্চিমবঙ্গেও যদি বিল পাশ হয়, তবে তার নিজস্ব বিধান অনুযায়ী আইন কার্যকর হবে। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার নতুন মাসের শুরুতেই মিলবে অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা। রাজ্য জুড়ে এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উপভোক্তাদের মনে। জুলাই মাসের শুরুতেই যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা তা সহজেই যাচাই করে নিতে পারেন ঘরে বসে। কিভাবে চেক করবেন স্ট্যাটাস? আবেদনকারীরা রাজ্যের সামাজিক সুরক্ষা পোর্টালে গিয়ে খুব সহজেই নিজেদের বর্তমান পরিস্থিতি জেনে নিতে পারছেন। প্রথমে পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশানে যান। সেখানে আপনার রেফারেন্স নাম্বার, আধার কার্ড নাম্বার, নথিভুক্ত মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে বসান। এরপরে স্ক্রিনে ভেসে উঠবে আপনার আবেদনের বর্তমান স্থিতি। কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? প্রশাসনের নিয়ম অনুযায়ী যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভড, ভেরিফাইড কিংবা পেমেন্ট প্রসেসড দেখাচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে জুলাইয়ের প্রথম কিস্তির টাকা সরাসরি পৌঁছে যাবে। কারা পাবেন না? পেন্ডিং ভেরিফিকেশন। যাদের আবেদন এখনও স্ক্রুটিনি স্তরে আটকে আছে, তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া সম্ভব নয়। রিজেক্টেড। কোনো ত্রুটির কারণে যাদের আবেদন সম্পূর্ণ বাতিল হয়ে গেছে, তারা এই দফার সুবিধা থেকে বঞ্চিত হবেন। যতক্ষণ না ত্রুটি সংশোধন করে নতুন আবেদন করা হচ্ছে, ততক্ষণ তারা আর্থিক সাহায্য পাবেন না। তাই দেরি না করে পোর্টাল থেকে দ্রুত আপনার আবেদনের বর্তমান স্থিতি দেখে নিন। ভোট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতা সত্ত্বেও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছরের মতো এবারও সভা করার অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছে দলটি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কর্মী সভায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই তিনি এই সমাবেশে উপস্থিত থাকবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রশাসনের তরফ থেকে কোনো বাধা আসে, তবে জিপের ওপর দাঁড়িয়েই নেত্রী ভাষণ দেবেন। তবে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানোর ঘটনার জেরে 21-এর এই সমাবেশ ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। এখন দেখার এই পরিস্থিতির প্রেক্ষাপটে কলকাতা পুলিশ সভার অনুমতি দেয় কিনা। মিড ডে মিল বিতর্কে শুভেন্দুর নিশানা, মহুয়া মৈত্রের চর্চায় ডিম। তা নিয়েই পশ্চিমবঙ্গের শাসক বিরোধী টানাপোড়েন, এবার পাল্টা চাপ তৈরির চেষ্টায় বিরোধী শিবির।
কলকাতা পৌর এলাকায় মিড ডে মিলের তালিকা থেকে ডিম বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কালীঘাটপন্থী এই তৃণমূল সাংসদের অভিযোগ, রাজ্য সরকার বাংলায় নিরামিষ খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাঙালিরা কি রাজমা সম্পর্কে জানে? মিড ডে মিলের তালিকায় নিরামিষ খাবার রাখার বিষয়ে বিজেপি সরকারকে আক্রমণ করে মহুয়া মৈত্র বলেন, অধিকাংশ শিশুই সয়া পছন্দ করে না। তিনি শাসক দলের বিরুদ্ধে স্কুলে নিরামিষ খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার অভিযোগও তোলেন। কৃষ্ণনগরের সাংসদ বলেন, ডিম হলো ক্লাসে বা প্রথম শ্রেণীর প্রোটিন, যার অর্থ এতে প্রয়োজনীয় সব অ্যামিনো অ্যাসিড থাকে। একমাত্র যে উদ্ভিদজাত প্রোটিনটি প্রথম শ্রেণীর মানের তা হলো সয়া। কিন্তু আমাদের বাচ্চারা সয়া পছন্দ করে না। স্কুলে যখন এটা খাওয়ানো হয় তখন তারা তা খেতে চায় না, অথচ আপনারা ডিমের বদলে সেটাই দিচ্ছেন। মহুয়া মৈত্র উল্লেখ করেন যে 98% বাঙালি আমিষভোজী এবং ডিমের তুলনায় পুষ্টিগুণের দিক থেকে সয়া পিছিয়ে আছে। তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, বিধায়করা কেন নিজেরা রাজমা ভাত খান না? তার কথায়, আপনারা কেন রাজমা ভাত খান না? আর রাজমা কি? বাঙালিরা কি আদৌ জানে রাজমা কি? দিল্লিতে না যাওয়া পর্যন্ত আমিও জানতাম না রাজমা কি। আমাদের স্কুলের বাচ্চাদের মধ্যে 40% স্কুলে যায়, কারণ দিনের একমাত্র পুষ্টিকর গরম খাবার হিসেবে সেখানে ডিম দেওয়া হয়। কলকাতায় সরকারি স্কুলের মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানশন ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি পাইল প্রজেক্ট। গত সোমবার বাজেট পেশের সময় এই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারপরই হইচই পড়ে যায়, কারণ মিড ডে মিল থেকে ডিম বাদ পড়তে চলেছে। ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগোতে চলেছে কেন্দ্রীয় সরকার। কাগজ কলম ফাইলের স্তূপ কিংবা দীর্ঘ তথ্য সংগ্রহের প্রচলিত পদ্ধতি ছেড়ে এবার সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় হতে চলেছে দেশের জনগণনা। 2027 সালের জনগণনায় প্রথমবার দেশের নাগরিকরা ঘরে বসে নিজেদের তথ্য নিজেরাই অনলাইনে জমা দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তৈরি se.census.gov.in পোর্টালে লগ ইন করে মাত্র 33টি প্রশ্নের উত্তর দিলেই সম্পূর্ণ হবে সেলফ এনুমারেশন বা স্বগণনার প্রক্রিয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত দেশের যে কোনো নাগরিক নিজের বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করে এই পোর্টালে নিবন্ধন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করার পর নির্দিষ্ট ডিজিটাল ফর্ম পূরণ করলেই জনগণনার কাজ সম্পন্ন হবে। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনই তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতাও অনেকটাই বাড়বে বলে মনে করছে প্রশাসন। তবে যারা স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের তথ্য নথিভুক্ত করবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হাউস লিস্টিং বা বাড়ি চিহ্নিতকরণের কাজ। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। এই বিশেষ অ্যাপের নাম HLO। রাজ্যে এই বিশাল কর্মসূচি সফল করতে প্রায় 1.5 লক্ষেরও বেশি প্রশিক্ষিত এনুমারেটর বা তথ্য সংগ্রহকারীকে কাজে লাগানো হবে। তাদের হাত থেকে স্মার্টফোনই হবে ডিজিটাল জনগণনার প্রধান হাতিয়ার। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এই বিশাল ডিজিটাল কর্মযজ্ঞের ওপর নজরদারি চালাতে প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে ডেডিকেটেড সেন্সার মনিটরিং রুম। ইতিমধ্যেই পুরুলিয়ায় এমন একটি মনিটরিং রুম চালু হয়েছে। জেলা প্রশাসনের দাবি, এখান থেকেই জেলার প্রতিটি প্রান্তে জনগণনার অগ্রগতি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হবে এবং সমস্ত তথ্য সরাসরি CMMS পোর্টালে আপলোড হবে। পশ্চিমবঙ্গে শাসক সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ তৈরি হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন দেওয়ানি বিধি এবং ধর্মান্তর বিরোধী আইন নিয়ে একটি বড় রাজনৈতিক সংকেত দিয়েছে, যা বিভিন্ন দলের কাছ থেকে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ধর্মান্তর এবং আইন শৃঙ্খলার সমস্যা মোকাবিলায় কঠোর আইন আনার অঙ্গীকার করেছেন। বিরোধী দলগুলো এই ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে শুরু করেছে। রাজ্য বাজেটে 1 লক্ষ সরকারি পদে নিয়োগ, কর্মসংস্থান এবং পরিকাঠামোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে যুব সমাজ এবং কর্মসংস্থান খাত লাভবান হবে। বিধানসভা নির্বাচনের পরেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজ্যের রাজনৈতিক সংঘাত অব্যাহত রয়েছে। বিরোধী দলগুলো সরকারের নীতি ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
21শে জুলাই শহীদ দিবসের প্রকৃত ইতিহাস ও উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস গঠনের পর বিকৃত হয়েছে বলে অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস। শুক্রবার 21শে জুলাই উপলক্ষে দলের কর্মসূচির পোস্টার প্রকাশ করে কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে, ভোটার পরিচয়পত্রের দাবিতে 1993 সালের ঐতিহাসিক আন্দোলনের মূল চেতনা থেকে সরে গিয়ে এই কর্মসূচিকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বরাষ্ট্র সচিব তথা বর্তমান তৃণমূল সরকারের মন্ত্রী মনীশ গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার সংক্রান্ত সরকারি নথি বা মনীশ গুপ্ত ফাইল প্রকাশের দাবি জানিয়েছে প্রদেশ নেতৃত্ব। 1993 সালের 21শে জুলাই ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 13 জন কর্মীর মৃত্যু হয়। সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেসের 21শে জুলাই উদযাপন কমিটির কোঅর্ডিনেটর অমিতাভ চক্রবর্তী বলেন, ওই ঐতিহাসিক আন্দোলনকে সফল করে তুলতে মমতার ভূমিকা অনস্বীকার্য। তবে তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস গঠনের পর এই কর্মসূচি আদর্শ ভিত্তিক আন্দোলনের বদলে রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হয়েছে। প্রদেশ কংগ্রেস এবছর দীর্ঘ 28 বছর পর নিজেদের সদর দপ্তর বিধান ভবনের বাইরে এসে শহীদ মিনারে 21শে জুলাইয়ের কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই অনুষ্ঠানে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উপস্থিত রাখারও পরিকল্পনা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, 21শে জুলাই শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন নয়, সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেসের সংগ্রামের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাও দিন। এদিন কংগ্রেসের তরফে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল মনীশ গুপ্ত ফাইল প্রকাশ করা। শুভঙ্কর সরকারের বক্তব্য, 1993 সালের ঘটনাচক্রে তৎকালীন স্বরাষ্ট্র সচিব হিসেবে মনীশ গুপ্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। সেদিনের গুলি চালানোর সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল এবং প্রশাসনিক স্তরে কী কী নির্দেশ দেওয়া হয়েছে তা জানার অধিকার রাজ্যের মানুষের রয়েছে। পেট্রোল ডিজেল প্রাইস, প্রতিটি দেশেই পেট্রোল ডিজেলের দাম নানা পরিস্থিতির ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে পেট্রোল ডিজেল নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা সত্যিই ভয়ের। কিন্তু এর মাঝে এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যা দেখে অবাক হবেন আপনিও। বিভিন্ন দেশে পেট্রোলের দাম কোথাও 100, কোথাও 50। ঠিক তখন এই দেশে লিটার পিছু পেট্রোলের দাম মাত্র 2 টাকা। এই দেশে পেট্রোলের দাম 1 বোতল জলের দামের চেয়েও অনেক গুণ কম। এখানে আপনি লিটার প্রতি মাত্র 2 টাকার কাছাকাছি দামে পেট্রোল পেতে পারেন। বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোল বিক্রি করে এমন দেশগুলোর কথা ভাবলে প্রথমেই ইরান বা ভেনেজুয়েলার নাম মাথায় আসে। এই ধারণাটি পুরোপুরি ভুল নয়, কারণ এই দেশগুলোর তালিকায় অবস্থান ক্রমাগত ওঠানামা করে। তবে বিশ্বব্যাপী পেট্রোলের দামের সর্বশেষ তথ্য অনুযায়ী আফ্রিকার দেশ লিবিয়াতে বর্তমানে বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোল পাওয়া যাচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে লিবিয়ায় বর্তমানে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 2 টাকা 17 পয়সা। এত কম দামের কারণে এখানকার মানুষ জ্বালানির খরচ নিয়ে চিন্তিত নন। লিবিয়ার সস্তা পেট্রোলের কথা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, লিবিয়ায় এত সস্তা পেট্রোল পাওয়া কিভাবে সম্ভব? এর 2টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, সমগ্র আফ্রিকা মহাদেশে লিবিয়ার অপরিশোধিত তেলের মজুদ সবচেয়ে বেশি এবং বিশ্বের 10ম বৃহত্তম। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো সেখানকার সরকার নাগরিকদের অর্থনৈতিক স্বস্তি দিতে জ্বালানিতে ব্যাপক ভর্তুকি প্রদান করে। তাছাড়া ভারতের মতো সেখানে পেট্রোলের ওপর ভারী কর ও শুল্ক আরোপ করা হয় না।